সকালবেলা করে আজকে কি রান্না হচ্ছে বলেন? আমাদের বাসায় সবসময় ঈদে হচ্ছে মগজের খাটাখাট আর লুচি, এটা হয়। বাট গত ঈদে হয় নাই, আর এই ঈদেও ঈদের দিন করতে পারিনি। তো কি হয়েছে, ঈদের পরে ভাবলাম যে ঈদের আমেজ তো এখনো আছে। কুরবানি ঈদ মানেই কয়দিন জানি ঈদ থাকে, বিটিভির অনুষ্ঠান যতদিন থাকে মানে ততদিন ঈদ। তো এখানে অনেক ভালো হিসাব ধরা যায়। প্রথমত আমরা যেটা এখনো ঈদের মাংসই পাই নাই। হ্যাঁ, আমরা তো কুরবানির মাংস পাইনি। এক্স্যাক্টলি, সো আমাদের কুরবানির মাংস এখনো আসেনি। বাংলাদেশে ঈদ গেল কেবল কালকে। তো সেই হিসাবে ঈদের পরের দিন মগজের খাটাখাট রান্না হবে এখন। সো খাটাখাটটাকে আমি আগে, মানে মগজটাকে আগে সেদ্ধ করে এটা সুন্দর করে খাটাখাট করে নিয়েছি। এখন এটাকে রান্নার জন্য আমি এখানে মশলা কষাচ্ছি। খাটাখাটের রেসিপি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই, এটা অনেকবার এর আগে দিয়েছি আমি। আর এর সাথে লুচি না হলেই না। তো লুচির ডিপার্টমেন্ট হচ্ছে আপনাদের ভাইয়ার, সে আটা ময়ান করে নিয়েছে, এবার লুচি বানানোর প্রিপারেশন নিচ্ছে। এখানে 3টা গরুর মগজ নিয়েছি একসাথে। আমার মগজের খাটাখাট, আমার না, গরুর মগজের খাটাখাট প্রায় রেডি। আর এদিকে ফুলকো লুচি। মাশাআল্লাহ, লুচিগুলো একদম ফুলে টাপাটুপ। আর লুচি ভাজার জন্য না এই ধরনের এই কড়াইগুলোই লাগে। আমি ননস্টিকের কড়াইতে ভাজতে লাগছিলাম, বাট হয় নাই, আশি করে দিছিলাম। পরে আবার কষ্ট করে ছোটো কড়াইটা খুঁজে বের করে এটাতেই ভাজছি। পোয়া পিঠা বা তেলের পিঠা, লুচি, এই জাতীয় জিনিসগুলো, এটাকে কি বলে, কাস্টিল বা কিসের কড়াই, এই কড়াইগুলোই লাগে। এগুলো বাংলাদেশ থেকে আনছিলাম। এই যে লুচি এক একটা দেখেন। প্রতিটা লুচি সুন্দর ফুলে একদম টাপুটুপু হয়ে যায়। আমরা ঈদের 3য় দিন আসছি আমাদের কুরবানির পশুর মাংসটা নিতে। এখানে সাধারণত কুরবানি তো দেখে নেওয়া যায় না, তো এইভাবে স্লটার হাউসগুলোতেই বুকিং দিতে হয়। যে সবাই ভাবে বুকিং দেয়, নিজের সামগ্রীগুলো এভাবে রেডি করে নাম দিয়ে যেতে হয়। ওনারা এভাবে স্লটার হাউস থেকে কুরবানি করে নিয়ে আসে। কোনটা? দুইজনের। ও, একটা পলাশ ভাইদের, একটা আমাদের, না? জি জি। একটাতে হলো আপনাদের টোটাল গরুর মাংস হইছে আপনার 47 কেজি। আচ্ছা, ওকে, 47 কেজি। আচ্ছা। নরমালি এরকম হয় না, অনেক ভালো গরু, অনেক বড় গরু আসছে। মাশাআল্লাহ, কিসমত ভালো, সেজন্য আপনার আসলে আল্লাহর রহমত। 47 কেজি। এটা পলিতে দিয়ে দিবেন না? এই যে পলিথিন। ব্ল্যাকটাতে আছে কলিজা, তারপর হার্ট, জি জি, কলিজা, হার্ট, জিহ্বা, লেজ সবকিছু এখানে রাখা আছে, চিলি সহ। আর আপনার এটাতে আপনার শুধু মাংস 15 কেজি করে, শুধু মাংস, কোনো হাড্ডি নাই, কোনো ফ্যাট নাই, শুধু মাংস 15 কেজি। আর হাড় মাংস আছে আপনার নিচে, ওইটা আপনাদের মিক্স করতে হবে। টোটাল 47 কেজি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর এই যে লাল ব্যাগে আছে শুধু সিনা। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আমার কুরবানি, আপনারা যে এখানে এই যে কুরবানি এটা হয়, এই পশুটা জবাই হয়েছে আসলে কোথায়, মানে ইউকের কোন জায়গায়? ইউকের যে স্লটার হাউসগুলো, যেমন বার্মিংহাম স্লটার আছে, আমাদের ওই স্লটার হাউসগুলোতে আপনার জবাই হয়েছে। মানে আমাদের এই কুরবানি পশুটা বার্মিংহামে জবাই হয়েছে। হ্যাঁ, তারপরে এখানে আপনারা নিয়ে আসছেন। তারপর ওইখানে আপনার গতকাল ডেলিভারি দিছে, জবাই হয়েছে গতকাল 12টায়। আচ্ছা। তারপর আমাদের ওইখানে ডেলিভারি দিছে, তারপর আমরা আপনাদের ওইটা কালকে তো দিতে পারি নাই, ফ্রিজে রাখছি। তারপর আজকে আপনার সকাল থেকে কাটা স্টার্ট করে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, যাক, না এটা জেনে নিলাম আসলে, নিজেদের কুরবানি তো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এটা আপনাদের জানা দরকার। হ্যাঁ, থ্যাংক ইউ। সো কোরবানির পশুটা তো আমরা চোখে দেখতে পারি নাই, এখন কোরবানির পশুর মাংসটা আসলে নিয়ে যাও, কারণ এটা স্লটার হাউসের বাইরে কোরবানির পশুর আনার সুযোগ নেই এখানে, বাংলাদেশে যেমন হয় আর কি। আচ্ছা, নাহারাপুরের বাসায় তাহলে আমরা দিয়ে যাবো। আগে তুমি ফোনে কন্ট্যাক্ট করো পলাশ ভাইয়ের সাথে।
দেখি তাহলে হ্যাঁ, যেহেতু দুজনেরটা হয়ে গেছে এখানে, আমরা যাওয়ার পথে তাদেরটা ড্রপ করে দিয়ে যেতে পারি। তো এটা হচ্ছে আমাদের কুরবানির মাংস আজকে ডেলিভারি দিচ্ছে। এখানে একদম সুন্দর মতো ওরা এক ব্যাগে মাংস, একটাতে কি কলিজা, তিল্লি, এগুলা খুলে দেখবো না বাসাতে, সবকিছু আলাদা আলাদা দিছে। যাই হোক, কিন্তু না কুরবানির ওই যে জিনিসটা মানে চোখে দেখার যে এটা, ওইটা বিদেশে হয় না। হ্যাঁ, অপশন নাই এখানে, এটাই। তো যাই হোক, এবার আমাদের কুরবানি ইউকেতে এখানে ছিল হচ্ছে আপনাদের আপন নামে, টেস্টির নামে, বিকজ যেহেতু আব্বু আম্মু ইউকেতে, সো ওই জন্য বৃষ্টির কুরবানিটা এখানে দিছি। আর আমার নামে কুরবানি আমাদের বাড়িতে আম্মার সাথে আমি ওখানে দিছি। গতবার যেমন আমার নামে এখানে ছিল, বৃষ্টি ওরটা দিছিল হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আব্বু আম্মার সাথে, কারণ গতবার আমার শাশুড়ি এখানে ছিল, গতবার আম্মা ছিল এখানে। হ্যাঁ, সেইবার তো আমার শাশুড়ির দেশে। একটু কাহিনী। হ্যাঁ, যাই হোক, তো এটাই আমাদের এখানকার ঈদ। বাংলাদেশের সে আমেজ নাই, বাট তারপরও কুরবানি দেওয়া এবং কুরবানির পশুর মাংস খাওয়া এটা একটা সুন্নাহ প্লাস। দেখো পলাশ ভাই মনে হয় কল করছে তোমাকে, পলাশ ভাইদেরটা নিব কিনা ইয়ে করো, তাহলে একসাথে নিয়ে দিয়ে আসি। বক্সের মধ্যে যাবে, এক্সট্রা পলিথিন দিয়ে দেয় ওরা, এই যে মাংস বিলি করার জন্য এটা লাগবে, ছোট ছোট পলিথিন গুলো। এগুলো তো সব মিক্স করা লাগবে বাসায়, কি ওরা সব আলাদা আলাদা দিচ্ছে, সলিড মাংস, কলিজা, হাড়ওয়ালা মাংস সব আলাদা করছে। বাট আমরা কিন্তু বাংলাদেশে কোরবানি মাংসগুলো সব মিক্স করে ফেলি, মিক্স করে দেন হচ্ছে বিলি করা হয় বা রান্না করা হয়, যেটাই হোক। রক্ত ছেড়ে গেছে গো, তাড়াতাড়ি বাসায় নিয়ে প্রসেস করতে হবে। আমরা আমাদেরটার সাথে নাহারাপুদেরটাও নিয়ে যাচ্ছি, যেহেতু একসাথেই ছিল। সো আপুদেরটা আপুদের বাসায় ড্রপ করে যাব আমরা। এটার জন্য বক্স তাই না একটা, ও রাখছে পেছনে। আচ্ছা, কোরবানি কবুল করা মালিক তো আল্লাহ। আসলে আমরা প্রবাসে যারা থাকি তাদের কোরবানি ঈদ এরকমই, এভাবেই কাটে। দেশে কোরবানি দিলেও সেই কোরবানির পশু চোখে দেখা সম্ভব হয় না, আর প্রবাসীরা যারা বিদেশে কোরবানি দিই তাদেরও কিন্তু কোরবানির পশু চোখে দেখা সম্ভব হয় না। আমাদের যেমন মোটামুটি প্রতিবারই দেশে কোরবানি থাকে, তো সেই কোরবানির পশু না পারি নিজে চোখে দেখতে, না পারি সেই কোরবানির মাংস নিজে খাইতে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা আশেপাশের গরিব দুঃখী যাদের হক কোরবানির মাংসে, তাদেরকে নিয়ে আম্মুই সেভাবে বিলিটিলি করে দেন। আর এখানে যখন আমরা কোরবানি দেই তখন এখানে আসলে আশেপাশে মানে গরিব মানুষ বা গরিব দুঃখী যেটা, সেটা নেই। আমি জানি না এখানে মসজিদে ডোনেশনের সিস্টেম আছে কিনা। তো এখানে যেটা করতে হয় সেটা নিজেরা খাওয়া, এবং আত্মীয় স্বজন থাকলে, প্রতিবেশী থাকলে বা বন্ধু বান্ধব আছে, এরকম আশেপাশের মানুষজন, পরিচিত পরিজন যারা আছে তাদেরকে সাথে নিয়েই এখানকার কুরবানির মাংসটা আমাদের খাওয়া হয়, দেওয়া হয়। তা আমাদের এই যে এখানে যে মাংসটা নিয়ে আসলাম এখন, সেগুলো নিজেরা রান্না করব, আর বাদ বাকি সবার জন্য বিলি করার জন্য সেগুলো প্রিপারেশন নিব। আর বাংলাদেশের কোরবানিটা তো গতকালকে হয়ে গেছে, আমাদের এখানকার কোরবানিও গতকালকে হয়েছে না, বাট মাংস পেলাম আমরা আজকে। আর বাংলাদেশেরটা গতকালকে আম্মুর মতো করে সবকিছু যা প্রসেস করা, বিলি করা সব করে দিয়েছে। আমার খালি চিন্তা হয় যে মানে কবে আবার সেই কোরবানির যেই সৌন্দর্য বা মহত্বতা সেটা দেখার সুযোগ হবে, যে নিজের কোরবানির পশুটা দেখবো চোখে, নিজে হাতে মাংসগুলো সবাইকে বিলি করব। প্রবাসে এই আনন্দটা আসলে হয় না, বা এই ফিলিংসটাও পাওয়া যায় না। এটা হয়তো যদি আল্লাহ কখনো আবার সেই ভাগ্য লিখে রাখে যে বাংলাদেশে কোরবানি করতে পারছি, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে ইনশাল্লাহ সেটা আবারও হবে। তাছাড়া প্রত্যেকটা প্রবাসীর এভাবেই ঈদ যায়। বিশেষ করে কুরবানি ঈদটা একটু মানে দেশের কথাটা বেশি মনে পড়ে কুরবানি ঈদে আসলে, কারণ রোজার ঈদটাও যেমন তেমন চলে যায়, কিন্তু কুরবানির আমেজ বিদেশে নাই। সো আমরা কুরবানি ঈদে আসলে বেশি মিস করি সবকিছু দেশের। কিন্তু বাচ্চাদের স্কুল, নিজেদের জব, বিজনেস সবকিছু মিলিয়ে
ছুটি পাওয়া যায় না, যার কারণে আমরা চাইলেও ঈদের সময় দেশে ঈদ করতে যাওয়াটা হয়তো সম্ভব হয় না। আমাদের বাংলাদেশে যেমন ঈদ উপলক্ষে কিন্তু একটা সরকারি ছুটি থাকে কয়েকদিনের, বাট ইউকেতে কিন্তু আমরা সেই ছুটি পাই না। সবারই হচ্ছে অফ ডে নিতে হয়, ইদার পেইড হোক বা আনপেইড হোক। জবে থেকে যে আমরা যারা ঈদের সময় মুসলিমরা একটা ঈদ উদযাপন করব, তারা কিন্তু আমাদের জবে কোনো ছুটি নেই। আমাদের যে বাৎসরিক ছুটিগুলো থাকে সেই ছুটি থেকে আগে থেকে অগ্রিম ছুটি বুক করতে হয়, যে কয়দিন ছুটি নিতে চায়, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, সে বাৎসরিক ছুটি থেকে কাটা যায়। বা অনেকে আছে আনপেইড লিভ নেয়, আবার অনেকে আছে লিভ নেয়ও না, যে না ঠিক আছে বিদেশে ঈদ তো এরকমই, সো ছুটি নেয় না, ঈদের সময়ও কাজ করছে। সরকারি কোনো ছুটি এখানে ঈদ উপলক্ষে নেই। তো এটাই আর কি। বাচ্চাদের স্কুলও কিন্তু চলছে। যেমন এবার আমাদের এখানে কোরবানি ঈদ হয়েছে হলো রবিবারে, শনি রবি এখানে এমনিতেই ছুটি থাকে সরকারি, যার জন্য সেজার স্কুল বন্ধ ছিল। তাছাড়া কিন্তু নর্মালি যদি উইকডেজে ঈদ হতো সেক্ষেত্রে ঈদের দিনও ওদের স্কুল চলতো। বাট মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঈদের দিন তাদের বাচ্চাদেরকে স্কুলে নোটিফাই করে ফোন করে অফ নিতে পারে, কিন্তু তার মানে এটা না যে ওইটা হলো ওর স্কুল ছুটি হলো, বেসিক্যালি ওটা অ্যাবসেন্টই কাউন্ট করবে স্কুল, বাট ওইটা হচ্ছে শিথিল রাখে ওরা। বাট অন্য ধর্মের যারা রয়েছে তারা কিন্তু ওই দিনও স্কুল করছে। তো এবার ঈদের ছুটি আমার সেজার নিতে হয়নি, কারণ রবিবারে ঈদ হয়েছে, সো সোমবার থেকে সেজা আবার স্কুল করছে, মানে ঈদের পর দিন থেকে সোম মঙ্গল বুধ স্কুল চলছে এভাবেই। তো ঈদের দিন স্কুলটা পর্যন্ত ছুটি থাকে না বাচ্চাদের, জবের থেকেও ছুটি থাকে না, যদি না কেউ আলাদা করে ছুটি নিয়ে থাকে পেইড বা আনপেইড, সেটা ডিফারেন্ট জিনিস। তো এর জন্য আসলে বাংলাদেশ গেলে তো 1 দিন 2 দিনের জন্য যাওয়া সম্ভব না। বাংলাদেশ গেলে 1 মাসও আমার কাছে মনে হয় যেন কম মনে হবে। আমরা বিগত 4 বছর দেশে যাই না, নানান কারণ। পড়াশোনা ছিল, আমার পড়াশোনা শেষ করে জবে জয়েন করলাম, বাচ্চাদের স্কুল, নতুন জব, সবকিছু মিলিয়ে আপনাদের ভাইয়ের বিজনেস, তো ব্যাটে বলে মেলে না আসলে। কোনো সময় আমার ছুটি থাকলে সেজার স্কুলে ছুটি থাকে না, সেজার ছুটি থাকলে আমার জবের ছুটি থাকে না, বা আপনার ভাইয়ার বিজনেসের কোনো একটা কিছু। সো মানে পুরো ফ্যামিলি সবার ব্যাটে বলে মিলিয়ে ঈদের সময় যে আমরা 2-3 সপ্তাহ ছুটি ম্যাচ করব, এটা সম্ভব হয় না। আর কি কোনো ঈদ হবে আমাদের দেশে ঈদ করা? হবে ইনশাল্লাহ, যদি সেজার ছুটি সেরকম পাই তাহলে একটু এদিক সেদিক করে ম্যানেজ করে করা যাবে। হয়তো 2 উইকসের সর্বোচ্চ আমরা ছুটি পাইতে পারি কখনো, কারণ ওদের তো টার্ম ব্রেক থাকে, হাফ টার্ম ব্রেক থাকে, এর ভিতরে কোনো একটা ঈদ যদি কখনো পড়ে, তো সেক্ষেত্রে ওইভাবে হয়তো করা পসিবল হবে। আর এই দেশে হচ্ছে বাচ্চাদের স্কুল বাদ দিলে কাউন্সিল থেকে খুব স্ট্রিক্ট ফাইন করে দেয় প্যারেন্টসকে, মানে প্যারেন্টসরা চাইলেও এটা মানে অনেক কারণ দর্শানো লাগে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরাও আশায় আছি কোনো এক ঈদ আবার হয়তো দেশে উদযাপন করার সুযোগ খুঁজছি আমরা। এই তো কোরবানি ঈদ এভাবেই যায় আমাদের, প্রবাসের ঈদ এমনই হয়।